নমস্কার। গল্পের তরীতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। গল্পের তরীতে আজ আপনাদের শোনাব আশাপূর্ণা দেবীর লেখা একটি অসাধারণ গল্প, পুরুষ সিংহ। গল্পটি ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনাদের গল্প পাঠ কেমন লাগছে। যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমি যখনই নতুন কোনো গল্প আপলোড করি আপনার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান। তাহলে শুরু করে দিই আজকে নতুন গল্প, পুরুষ সিংহ। শিবানীর প্রশ্নে দস্তুর মতো শব্দ তুলে হেসে উঠেছিল প্রাণতোষ। বলেছিল, করব না এমন কথা তো বলিনি কোনোদিন, অবশ্যই করব। বিয়ের প্রতি আমার বিতরাগ আছে, এ কথা ভাবলে ভুল করবেন। বরং গভীরতম হৃদয়ের কথা যদি শুনতে চান বৌদি, তো বলবো বিয়ে বা বউ জিনিসটার ওপর রীতিমতো লোভই আছে আমার। কিন্তু শিবানীর চোখ বড় বড় করে বলেছিল, ও মা, এ ভদ্রলোক বলে কি? ইচ্ছে নয়, বাসনা নয়, একেবারে লোভ। তবু বলছো এখন নয়, এখন নয়। তবু বলছি, মুচকে হেসে প্রাণতোষ বলেছিল। তার কারণ আমার মতে আগে ঘর তবে ঘরণী। শুনে শিবানী থতমত খেয়ে গিয়েছিল। বোকাশোকা ভালো মানুষ, তার পক্ষে এটা অবাক হবার মতোই কথা। তিনতলার ছাদের ওপর টালির শের দেওয়া যে লম্বা ঘরখানা প্রাণতোষের দ্বারা দখলীকৃত, সেই ঘরখানা তো শিবানীর কাছে রীতিমতো লোভেরই বস্তু। চারিদিক খোলামেলা, বাতাসে যেন উড়িয়ে নিয়ে যায়। সর্বোপরি নির্জনতায় মধুর। সংসার যন্ত্রের ঘর ঘর শব্দটা ওখানে পৌঁছয় না। শিবানী যখনই কোনো দরকারে ও ঘরে যায় মনে মনে ভাবে, আমার ঘরটার সঙ্গে ঠাকুরপুর ঘরটা যদি বদলে নেওয়া যেত। কাজী প্রাণতোষের ঘরের প্রসঙ্গে এহেন মন্তব্যে থতমত না খেয়ে করবে কি? বলেছিল বোকার মতো, ও মা, সে কি কথা ভাই, ঘর কি তোমার নেই? ঘর? এবার এক প্রচন্ড হাসির পালা। এ হাসিতে কৌতুক ঝরেনি, ঝরেছিল ব্যঙ্গ আর তাচ্ছিল্য। ঘর মানে ছাদের ওই টালি ঢাকা ঘরটার কথা বলছেন? শিবানী বোকা হলেও মেয়ে মানুষ, কিছু না বুঝুক তাচ্ছিল্যটা বোঝে। তাই সেও ব্যাঙের হাসি হেসে পাল্টা জবাব দিয়েছিল, তা ভাই, ওই বা কম কি, ওইটুকুই বা কজনের ভাগ্যে জোটে। ছাদ যা দিয়েই ঢাকা হোক, চারখানা দেওয়ালের ঘের তো আছে, সে দেওয়ালে দরজাও আছে, আর দরজায় একটা ছিটকিনিও আছে। আর কি চাই? মাফ করবেন বৌদি, চারখানা দেওয়াল ঘেরা এক টুকরো জায়গা আর ছিটকিনি লাগানো একটি দরজা হলেই যাদের সমস্ত চাহিদা মিটে যায়, দুঃখের বিষয় আমি তাদের দলে নই। এবার আর হাসির সঙ্গে তাচ্ছিল্য ছড়েনি। মুখের সমস্ত রেখায় রেখায় সেটা ফুটে বেরিয়েছিল প্রাণতোষের। শিবানী তবুও বলেছিল মুচকে হেসে, আচ্ছা, একবার পরীক্ষা করতে দিয়েই দেখো না, মদ বদলায় কিনা দেখি। এবারও মাপ চাইতে হলো বৌদি। অবশ্যই এছাড়া আর কিছু যে আপনি বলতে পারবেন না তা জানতাম, কারণ মাপকাঠি আপনাদের কাছে একটাই আছে, আর সেটা নিজেদেরকেই মাপতে অভ্যস্ত। অতঃপর মুখ কালো করে উঠে গিয়েছিল শিবানী, আর তার দিকে তাকিয়ে প্রাণতোষ আর একবার নিজের মনে ব্যঙ্গের হাসি হেসেছিল। সত্যি বলতে
দাদা বৌদির দাম্পত্য জীবন দেখে দেখে আরও প্রাণতোষের মেরুদণ্ড দৃঢ়তর হয়েছে। ছি, এই কি জীবন! ছি ছি, এরা কীটপতঙ্গ পশু পাখির চাইতে কতটুকু উন্নত! খাওয়া, ঘুমোনো ইত্যাদি গোটা কয়েক বিশেষ জৈব প্রয়োজন সাধন ছাড়া আর কোনো লক্ষ্য আছে ওদের? কিচ্ছু না। চাহিদার শেষ কথা তো এইমাত্র নিজের মুখেই ব্যক্ত করে গেল শিবানী। কি লজ্জা! না, বিয়ে, বউ আর দাম্পত্য জীবন সম্বন্ধে যতই লোভ থাকুক প্রাণতোষের, সে লোভকে দমন করবার মতো সংযমও তার আছে। প্রাণতোষ মানুষের মতো করে বাঁচতে চায়, দাদার মতো করে নয়। আরো একবার হাসির একটা সূক্ষ্ম রেখা ফুটে উঠেছিল প্রাণতোষের মুখে। দৈব শৈবে কোনোদিন যদি শিবানী একখানা ভালো শাড়ি পরে, কি একটু প্রসাধন করে, মনতোষের মুখে কি হ্যাংলা হাসি ফুটে ওঠে। আর কালে কোশমিনে সংসারে জুতো সেলাই চণ্ডীপাঠ সব সেরে ছেলেগুলোকে ঘুম পাড়িয়ে শিবানী যদি রাত 9টার শোতে মনতোষের সঙ্গে সিনেমায় যায়, তো কেমন কৃতার্থ মনের ভাব ফুটে ওঠে শিবানীর মুখে চোখে। সে সময় মানে ঘন্টি ঠুনটুন রিক্সা গাড়িখানার ওপর চড়ে বসার সময় যেন মহিমময়ী মহারানীর ভঙ্গি তার। দেখলে করুণা হয়, ঘৃণা হয়। কবছরই বা বড় মনতোষ প্রাণতোষের চাইতে, তবু যেন বুড়োর বেহদ্দ। আর হবে নাই বা কেন? দাদার ছেলেটাই তো ক্লাস 5-এ উঠে পড়ল। কোন কালে বিয়ে হয়েছে! যৌবন শব্দটার মানেই বেচারারা জানল না কোনোদিন। জানে খালি চাল, ডাল, মাছ, আলু দর কষতে, আর যা পেলাম তাতেই কৃতার্থ হয়ে থাকতে। মাঝে মাঝে আবার মাঝরাত্রে শিবানীর ঘরে ধূপ জ্বলে, যে ঘরের মধ্যে আধখানা মেঝে জুড়ে ময়লা বিছানা ছড়িয়ে 3টে ছেলে ঘুমিয়ে আছে। ধূপের গন্ধে গা ঘিনঘিন করে ওঠে প্রাণতোষের। একদিন তো পষ্টাপষ্টি মুখের ওপর হেসেই উঠেছিল প্রাণতোষ। সকালবেলায় দাদা বৌদির ঘরে তাদের বিয়ে রাতে তোলা টোপর চেলিয়াটা যুগল ফটোর গায়ে একখানা রজনীগন্ধার মালা দুলতে দেখে উঁচু দেওয়ালে টাঙানো ধোয়া ধোয়া ছবিখানার দিকে দৃষ্টি পড়বার কথা নয়, পরেও না কোনোদিন। সেদিন ওই রজনীগন্ধার গন্ধটাই বুঝি দৃষ্টিকে হাত ধরে ডেকে নিয়েছিল। আর দেখে প্রাণতোষ না হেসে কিছুতেই পারেনি। শিবানীর হাত থেকে চায়ের পেয়ালাটা নিতে নিতে হেসে বলেছিল, ব্যাপার কি বৌদি, ওটা আবার কি বস্তু? প্রাণতোষের হাসির ধরনটাই কেমন যেন বিশ্ব নস্যাৎ করা। তাই শিবানীর মুখে লজ্জার বদলে রাগের অভিব্যক্তি প্রকাশ পেয়েছিল। সে গম্ভীর মুখে বলেছিল, দেখতেই তো পাচ্ছ, মালা। আহা, তা তো পাচ্ছি, কিন্তু হঠাৎ বিবাহ বার্ষিকী টার্ষিকী নয় তো? ধরে নাও তাই। আরশোলারও মাঝে মাঝে পাখি হতে ইচ্ছে যায় বই কি ঠাকুরপো, বলে ঘর থেকে চলে গিয়েছিল শিবানী। আর প্রাণতোষ মনে মনে হেসে বলেছিল, আরশোলাই বা কোথা, বরং বলো যে গুবরে পোকা। হাসির মধ্যে সেদিন দুঃখ হয়েছিল প্রাণতোষের। এরাই তার নিকটতম আত্মীয় বলে। কি ক্ষুদ্র এরা, কি ক্ষুদ্র! আর সবচেয়ে শোচনীয় যে সেই ক্ষুদ্রত্ব সম্বন্ধে কোনো বোধই নেই এদের। ক্লাস 5-এ পড়া ছেলেটা সন্ধ্যাবেলা যখন দুলে দুলে পড়া মুখস্থ করে, আর মনতোষ একখানি মাদুর পেতে হাত পা ছড়িয়ে শুয়ে চোখ বুজে বুঝেই ওর পড়ার ভুল ধরে আর মানে বলে দেয়, নির্ঘাত তখন মনতোষ রঙিন আশার স্বপ্ন দেখে যে ছেলেটা কোনো রকমে ম্যাট্রিক পাস করে ফেললেই, একটা চাকরি বাকরিতে ঢুকে পড়লেই
মনতোষের সকল দুঃখের লাঘব হবে। আর তারপরেই যা হয়ে থাকে, ছেলের বিয়ে। শিবানী তো একদিন বলেই ফেলেছিল, বাবা বাবা খোকা রে, কবে যে তোর বউ এসে সকালবেলা ভাতের হাঁড়িটা চড়াবে আর আমি ঘুম থেকে উঠে আর একবার পাশ ফিরে শোবো, সেই আশায় দিন গুনছি। এই আশায় দিন গুনছে? অবস্থার উন্নতির আশাটুকু করবারও ক্ষমতা নেই। ছি ছি। প্রাণতোষের মনের গড়ন আলাদা। তার ন্যূনতম চাহিদা হচ্ছে অন্তত ছবির মতো সাজানো গোছানো ছোট্টখাটো একটি বাড়ি, অন্তত একখানা 2 সিটার গাড়ি, অন্তত জনা তিনেক চাকর বাকর, অন্তত স্ত্রীকে মাসে 2-4খানা দামি শাড়ি কিনে দেবার এবং বছরে একবার দামি টিকেটে এখানে ওখানে বেরিয়ে আনবার সামর্থ্য। অন্তত এইটুকু না হলে বিয়ে করা চলে না, বলেছিল প্রাণতোষ বন্ধু জগদীশের কাছে। সত্যিই ভাই, যা বললে, বলেছিল জগদীশ। তোমার অন্ততগুলো ভারী হৃদয়গ্রাহী। আমরা অন্তত অহরহই এগুলোর অভাব অনুভব করে থাকি। কিন্তু কথা হচ্ছে, এর মধ্যে আর কিন্তু নেই জগদীশ, এই একেবারে কিন্তুবিহীন শেষ কথা। তবুও যাই বলো, কিন্তু কুটিল হাসি হেসে জগদীশ বলেছিল, তোমার অন্তর্পুরুষটিকে তো ঠিক ব্রহ্মচারী বলে মনে হয় না। অত অপেক্ষা সইবে তো? প্রাণতোষ আত্মস্থের হাসি হেসেছিল। আমার অন্তর্পুরুষ হচ্ছে পুরুষ সিংহ, বুঝলে হে? আমার ওই কথা, আগে রাজ্যপাট তবে রানী। তা খুব মিথ্যে অহংকার করেনি প্রাণতোষ। রাজ্যপাটের সাধনাতে উঠে পড়ে লেগেছে সে সেই তখন থেকে, আর সিদ্ধির দরজার সন্ধানও পেয়েছে। আর পুরুষ সিংহের অহংকারটা, সেটাও মিথ্যে নয়। শিবানী যে লোভ শুনে হেসেছিল, সেই লোভটা যে প্রাণতোষের জীবনের চরম সত্য, এতে ভুল নেই। তবু সেই লোভকে দাবড়ানি দিয়ে দিয়ে ঠান্ডা করে রেখেছে তার অন্তরের ওই পুরুষ সিংহটি। তো সে লোভ ভিতরে ভিতরে দুঃসহ জ্বালা ধরিয়েছে, কাঁটার চাবুক মেরে মেরে পাগল করে তুলবার চেষ্টা করেছে। তবু হার মানেনি প্রাণতোষ। চরম যন্ত্রণার মুহূর্তে স্মরণ করেছে সেই পুরুষ সিংহটিকে। নইলে রাস্তা দিয়ে যেতে যেতে যখন জোড়ায় জোড়ায় তরুণ তরুণী গায়ের কাছ দিয়ে হাসতে হাসতে আর কথা বলতে বলতে যেন হাওয়ায় ভেসে চলে যায়, রুমালের সেন্ট আর খোঁপায় বেলফুলের গন্ধের সঙ্গে সঙ্গে নিজের হৃদয় রহস্যকেও ছড়িয়ে দিয়ে, তখন প্রাণতোষের সমস্ত প্রাণটাও কি ওদের সঙ্গে সঙ্গে অভিসারে যেতে চায় না? যখন এই শহর কলকাতার উন্মুক্ত কলকোলাহের মাঝখানেও এতটুকু নিভৃতে কোনো প্রেমিক যুগলের কলগুঞ্জনরত মূর্তি চোখে পড়ে, তখন প্রাণতোষের প্রাণটা কি অসীম শূন্যতায় হাহাকার করে ওঠে না? আর তখনও যখন ওর সেই খোলামেলা ছাদের ঘরেও হঠাৎ কোনো রাতে দম বন্ধ হয়ে আসা অনুভূতিতে ঘুম আসেনি, তখন ছাদে পায়চারি করতে করতে সহসা আলস্য ধরে দাঁড়িয়ে পড়ে প্রাণতোষ কি পাথরের পুতুলের মতো স্তব্ধ হয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয়নি অগ্নিগোলক 2 চক্ষু নিয়ে? আশেপাশের বাড়িগুলি সবই তো প্রায় 1 তলা 2 তলা। তাছাড়া মধ্যরাত্রির অসতর্কতায় কেই বা খেয়াল করবে এই নিশিম অন্ধকারের মধ্যে কোথাকার কোন 3 তলার ছাদে 2টি অগ্নিগোলক জলজলে চোখ নিজেকেই পুড়িয়ে ছাই করছে। হ্যাঁ, অহংকার করা তার সাজে। নিজেকে পুড়িয়ে ছাই করেছে প্রাণতোষ, তবু হার মানেনি। পায়ে মাথায় ঠান্ডা জল ঢেলে আবার ঘুমের আরাধনা করে করে শেষ রাতে স্বপ্ন দেখেছে।
দামি স্যুট, দামি সিগারেট, অবহেলায় নোটের গোছা উড়িয়ে দেওয়ার ভঙ্গি, সাজানো বাড়ি, সুন্দর গাড়ি, সুসজ্জিতা স্ত্রী। শুধু সুসজ্জিতা কেন, সুন্দরীও। সুন্দরী স্ত্রী আরোহণ করবার উপযুক্ত রেস্ত হাত নিয়ে তবে তো স্ত্রীর কথা। হ্যাঁ, সেই স্ত্রীকে পাশে নিয়ে উধাও হয়ে ছুটেছে প্রাণতোষ পথচারীদের গায়ে গাড়ির চাকার কাদা ছিটিয়ে। এ না হলে স্বপ্ন, উপকরণহীন ভোগ। ছি, পশুদের সঙ্গে প্রভেদ কোথায় তাহলে? বাঁচতে হয়তো মানুষের মতো ভোগ করতে হবে। দাঁতে ঠোঁট চেপে এখন শুধু টাকার সাধনা। তা সে সাধনা ব্যর্থ হয়নি প্রাণতোষের। ধীরে ধীরে স্বপ্নকে সত্যের রূপ দিয়েছে সে, হয়তোবা তারও বেশি। অন্তত ওর সেই অন্ততকে ছাপিয়ে উঠেছে ওর কৃতিত্বের জৌলস। সরে গিয়েছে প্রাণতোষ পুরনো কেন্দ্র, পুরনো পরিবেশ থেকে। মনতোষকে দেখলে এখন আর প্রাণতোষ চিনতে পারবে কিনা সন্দেহ। মনতোষও হয়তো ভাইকে চিনতে ভয় পাবে। এছাড়া উপায়ও ছিল না। মায়ের গণ্ডির মধ্যে পাক খেলে আর যাই হোক জীবনে উন্নতি হয় না। এবার বিয়ে করা চলে। হ্যাঁ, এবার বিয়ে না করলে চলছে না। প্রাণতোষ এবার যেন মৃগয়ান্তে নিঃশ্বাস ফেলে বলল, এবার চড়াও মাংস। অবশ্যই ভাষাটা একটু অন্য। বলল, এবার খোঁজো পাত্রী। জন্মসূত্রে পাওয়া আত্মীয়দের থেকে দূরে সরে এলেও অর্থসূত্রে পাওয়া আত্মীয়ের অপ্রতুল ছিল না। তারা বলল, আগে কি যে বলেন, আপনার জন্য পাত্রী খুঁজতে হবে। কতজনা এসে মেয়ে নিয়ে ধর্ণা দেবে। প্রাণতোষ কথাটা মেনে নিয়ে সহাস্যে বলল, আহা, তবু পাত্রীর বাজারে একবার খবরটা পৌঁছানো তো দরকার। আগে স্যার, সে ধরুন পৌঁছেই গেছে। আপনি যখন ইচ্ছে প্রকাশ করেছেন। বলল প্রাণতোষের ডান হাত হরিপদ গুঁই। আর হরিপদর কথা প্রমাণিত হতেও দেরি হলো না। মেয়ে নিয়ে ধর্ণা দিতে এলো অনেক মেয়ের বাপ। মেয়ের বিয়ের আশায় হাল ছেড়ে দেওয়া বাপ, শিক্ষিতা মেয়ের বাপ, শিক্ষিকা মেয়ের বাপ। কিন্তু তার মধ্যে একটা মেয়েও কি প্রাণতোষের প্রাণতোষণের উপযুক্ত? প্রাণতোষের আজীবন ধ্যানের সঙ্গে সামান্যতম মিল আছে এমন একটা মেয়েও যে মেলে না। চোখে কেন লাগছে না কোন নেশা? প্রাণতোষ বলল, হরিপদ, ওদের ভাগাও, আর সহ্য হচ্ছে না। এতটুকু চোখে ধরে এমন একটাও মেয়ে দেখলাম না এ পর্যন্ত। ব্যাপার কি বলতো? হরিপদ মাথা চুলকে বলল, আগে তাই তো ভাবছি। ভেবে তো সবই করবে, কাগজে বিজ্ঞাপন দাও। তাই তো, তাই বটে। বেশ কথা মনে করলেন স্যার। দাঁতে জিভ কাটল হরিপদ। এ পরামর্শ সে দিতে ভুলে গেছে বলে। পরের সপ্তাহে ইংরেজি বাংলা সমস্ত দৈনিক কাগজের পাত্রপাত্রী বিভাগে প্রাণতোষের রূপ, গুণ, বয়স, বিদ্যাবত্তা, অর্থ প্রতিষ্ঠান ইত্যাদির বিশদ বর্ণনার সঙ্গে সুন্দরী, শিক্ষিতা, সংস্কৃতি সম্পন্না, বয়স্তা প্রার্থীর জন্য ফটোসহ আবেদনের নির্দেশ ছাপা হলো। হরিপদ দাঁত বার করে বলল, দেখে নেবেন স্যার, দরখাস্তে বাড়ি ভরে যাবে। তা হরিপদ খুব ভুলও বলেনি। দরখাস্তে বাড়ি না হোক, টেবিল ভরে উঠতে লাগলো। প্রতিদিন এক অদ্ভুত কাজ হয়েছে প্রাণতোষের। সেই পার্থিনীর স্তূপ থেকে পাত্রী অনুসন্ধান। প্রথম কদিন ভারী উন্মাদনা বোধ হয়েছিল, কিন্তু ক্রমাগত হতাশায় হতাশায় কেমন যেন ক্ষিপ্ত ভাব এসে যাচ্ছে।
টেবিল জুড়ে ড্রয়ার ভরে নানা বয়সের, নানা মাপের, নানা চেহারার পাত্রী যেন প্রাণতোষের কৃপার আশায় মৌন আবেদনে চেয়ে থাকে, আর প্রাণতোষ অধীর অসন্তোষে নতুন আবেদনের আবরণ উন্মোচন করে চলে। কিন্তু এ কি, ভালো মেয়েরা কি যুক্তি করে বাংলাদেশ থেকে হারিয়ে গেছে? কোথায় সেই অধরা রূপসী, যে মেয়ে পাত্রী নয় কনে, যে প্রার্থিনী হবে না, হতে পারবে বিজয়িনী? কোথায় কোথায় সেই লাবণ্যের ঢলঢল স্বাস্থ্য, জলজল মুখ? কোথায় সেই মোদির স্বপ্নময় চোখ, যে মুখ দেখে প্রাণতোষের আহ্লাদে চোখে জল এসে যাবে, যে চোখ দেখলে প্রাণতোষের প্রাণ আছড়ে মরতে চাইবে? প্রাণতোষ চিরকাল ভেবে এসেছে লাবণ্যের খনিত ঘরের পাশেই আছে, ওর জন্য ভাববার কি আছে, সময় হলেই ফিরে তাকালে হবে। অভিযান চাই স্বর্ণ খনির উদ্দেশ্যে। কিন্তু স্বর্ণ মেঘা শেষ করে ঘরের দিকে চোখ ফিরিয়ে এখন আর লাবণ্য খনির সন্ধান পাচ্ছে না। হিসেবে যেন গরমিল হয়ে যাচ্ছে, এটা কি হচ্ছে? কিন্তু আর যে সুবুরও সইছে না। যতক্ষণ রান্না হতে দেরি থাকে সুবুর সয়, ভাত বাড়তে দেরি হলে সুবুর সয় না। আজকের ডাকে আসা দরখাস্তগুলোর কভার ছিঁড়তে ছিঁড়তে একপাশে ঠেলে রাখতে রাখতে প্রাণতোষ হতাশ ভাবে বলে, ব্যাপারটা যথার্থ কি বলতো হরিপদ? বাংলাদেশটা কি শুধু পেঁচা আর হাড়গিলের রাজ্য হয়ে উঠল? আগে কি বলছেন স্যার? অবহিত হয়ে প্রশ্ন করলো হরিপদ। বলছি, ফটোগুলো দেখে যাচ্ছি, আশ্চর্য, একটা ছবিও কি চলনসই পর্যন্ত হতে নেই। স্ত্রী নেই, লাবণ্য নেই, এসব কি মেয়ে? হরিপদ উঁকি মেরে দেখল প্রাণতোষের আক্ষেপ মিথ্যে নয়। অনেকগুলো ছবি ছড়ানো রয়েছে টেবিলের ওপর। রোগা, রক্তেপা, গাল বসা, ক্লিষ্ট ক্লান্ত কোলকুচো, আবার মোটা হাতি, গালফুলো, চোখ পিটপিটে, অথবা পেন্ট লিপস্টিক আর আঁকা ভ্রু কাজলে ভাবশূন্য পুতুল মুখ। নানা রকমের, নানা বয়সের, নানা ভঙ্গির মেয়ে। হরিপদর পছন্দ লাগে এমন মেয়েও নেই। তবু হরিপদ মাথাটা চুলকে বলল, আগে স্যার, সুবিধে মতন তো দেখছি না, কিন্তু এ যাবৎ দেখাও তো ঢের হলো। তাই বলছিলাম কি, ওর মধ্যে থেকে যদি বেছে গুনে একজনাকে সিলেক্ট করে ফেলেন। ওর মধ্যে থেকে? বাঘের মতো গর্জন করে ওঠে প্রাণতোষ। ওর মধ্যে থেকেই সিলেক্ট করতে হবে? তোমরা কি বলতে চাও হরিপদ? গাঙ্গুলি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর প্রাণতোষ গাঙ্গুলি বিয়ে করবার স্বাদ জাগলে ওর চাইতে ভালো পাত্রীর আশা করা চলবে না? আগে আগে সে কি আধ হাত জিভ বার করে ফেলে হরিপদ ফের মাথা চুলকে বলে, সবই দৈবের বিড়ম্বনা স্যার, মিলছে না যখন। তাছাড়া স্যার, আমাদের বায়নাটাও যে অনেক স্যার। শিক্ষিতা, সংস্কৃতি সম্পন্না, অনেক কিছু চাহিদা থাকায়। প্রাণতোষ খানিকক্ষণ গুম হয়ে থেকে হঠাৎ কেশর ফোলানো সিংহের ভঙ্গিতে মাথা উঁচু করে ঘাড় বাঁকিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, এবার অন্যভাবে বিজ্ঞাপন দাও। ওর সবকিছু লিখবার দরকার নেই, লেখো কেবলমাত্র প্রকৃত সুন্দরী বয়স্তা পাত্রী আবশ্যক। পাত্রপক্ষ পাত্রীর অভিভাবককে নগদ 5,000 টাকা দিতে প্রস্তুত। হরিপদ চমকে বলল, কি বললেন স্যার? প্রাণতোষ অন্যমনস্ক ভাবে একখানা ফটোর মুখের ওপর কালির আঁচড় টানতে টানতে নির্লিপ্ত সুরে বলে, ওই তো বললাম, প্রকৃত সুন্দরী পেলে পাত্রপক্ষ পাত্রীর পিতাকে
5,000 টাকা যৌতুক দিতে প্রস্তুত। হরিপদর চোখে একবার যেন এক টুকরো বিদ্যুৎ খেলে গেল, কিন্তু মুখখানা সে যথাসম্ভব কাঁচুমাচু করে বলল, সেটা কি ঠিক হবে স্যার? কেন? আবারও নির্লিপ্ত হচ্ছে প্রাণতোষ। আরও কায়দার নিজেকে ডুবিয়ে দিচ্ছে স্প্রিংয়ের গদি আটা চেয়ারের কোলে। হরিপদ আর একবার মাথা চুলকাল। তাতে ও পক্ষ অন্যরকম সন্দেহ করতে পারে স্যার। সন্দেহ? সন্দেহ মানে? সন্দেহ কিসের? কায়দা ছেড়ে সোজা হয়ে বসল প্রাণতোষ। মানে আর কি, ওরা ভাবতে পারে পাত্রপক্ষের আবার যৌতুক দেওয়ার গরজ কেন? মানে আর কি, বুঝতেই তো পারছেন স্যার, এটা উল্টো হয়ে যাচ্ছে কিনা। পণ বলুন যৌতুক বলুন, আমাদের বাঙালি সমাজে সবই কন্যা পক্ষেরা দেয়। কাজে কাজে ধরুন না কেন, তারা মনে করতে পারে পাত্রের কিছু খুঁত আছে, নইলে। বটে। প্রাণতোষ আর একটু চুপচাপ বসে থেকে ঝাঁঝালো গলায় বলল, তাহলে তুমি কি বলতে চাও? একটা শাকচুন্নি কি ঢাকাই জানাইকেই বিয়ে করে ফেলি? ছি ছি ছি, সে কি কথা স্যার? তবে বলছিলাম কি। ভনিতা রেখে স্পষ্ট করে বলো। প্রাণতোষ প্রচন্ড ধমকে উঠল। মনে হচ্ছে তুমি যেন মজা দেখছো। তোমার মনের কথাটা খুলে বলবে? হরিপদ চোখ মিটমিটিয়ে বলল, আগে মনের কথাটা তা কিছু নয় স্যার, তবে কথা হচ্ছে প্রকৃত সুন্দরী মেয়ে পাওয়া একটু দুর্ঘট বটে। কেন বলো দেখি? বাংলাদেশের এত দুর্দশা কবে থেকে হলো? 1000টা মেয়ে থেকে বাছাই করে একটা সুন্দরী মেয়ে জুটবে না? আগে ব্যাপারটা কি জানেন স্যার, জুটবে না কেন, জুটবে, 1000টাই জুটতে পারে, কিন্তু কথাটা যে আলাদা। ওই যে একটা প্যাচ কষে রেখেছি আমরা, বয়স্তা, ওইখানে সে খেয়ে দিয়েছে। মানে আপনাকে আর কি বোঝাবো স্যার, সবই তো বোঝেন। সুন্দরী মেয়েরা আর বয়স্তা হতে যাবে কোন দুঃখে? তারা তো স্যার ইয়ে হট কেকের মতো কোন কালে উঠেই গেছে বিয়ের বাজার থেকে। ওই চালুনির নিচে ঝর্তি পড়তি যারা পড়ে থাকে, তারাই স্যার বয়স্তা হতে থাকে। আর যদিও বা লেখাপড়ার ঝোঁকে দু একটা রূপসী মেয়ে টিকে থাকে স্যার, তারা আর থাকে না। থাকে না? থাকে না মানে? প্রাণতোষ যেন গর্জন করে ওঠে। হরিপদ থতমত খেয়ে বলে, মানে আর কি, তারা রূপসী থাকে না স্যার, সেই কথাই বলছি। ওই কেমন যেন কোলকুজো মেয়ে বুড়িয়ে গুটিয়ে যায়, দেখছে কিনা সর্বদাই, তাই বলছি। কিছু বলতে হবে না, থামো তুমি। প্রাণতোষ বিরক্তিতে চোখ মুখ কুচকে আরো যে কটা দরখাস্ত বাকি ছিল খাম ছিঁড়ে ছিঁড়ে টেনে টেনে বার করতে থাকে। এক্ষুনি একটা লাবণ্য ভরা দৃপ্ত মুখ ঝলসে ওঠে, তো ব্যাটার ছেলে হরিপদ গুয়ের মুখের মতো জবাব হয়। কিন্তু কোথায়, কোথায় সেই জবাব? ফটোগুলো ফ্যাস ফ্যাস করে ছিঁড়ে ফেলা দেবার দুরন্ত ইচ্ছে কষ্টে সংবরণ করতে হয়। কিন্তু রানী চাই চাই, রানী। শূন্য রাজপাটের মাঝখানে আর টিকতে পারছে না প্রাণতোষ। আচ্ছা, তুমি এখন যাও বলে নিজেই চেয়ার ঠেলে উঠতে গেল প্রাণতোষ। হাঁটুটা কোকিয়ে উঠল। কদিন বেশ একটা যন্ত্রণা বোধ হচ্ছে হাঁটুটার মধ্যে। বললে, থামো, যাবার সময় ডাক্তার নন্দীকে একবার কল দিয়ে যেও দেখি, হাঁটুটা দেখানো দরকার। যে আগে, বলে চলে গেল হরিপদ। আজ আর বিজ্ঞের মতো বলতে গেল না, আমার বিশ্বাস স্যার
এটা গেটে বাতের পূর্ব লক্ষণ। সেদিন বলে মার খেতে খেতে রয়ে গিয়েছিল। একটু পরেই কিন্তু যে এলো সে ডাক্তার নয়, যে এলো সে একেবারে অপ্রত্যাশিত। এলো মনোতোষ। প্রাণতোষের লেক প্লেসের বাড়িতে মনোতোষের এই প্রথম পদার্পণ। দাদা! অবাক হলো প্রাণতোষ, হয়তোবা একটু লজ্জিত। সম্পর্ক রাখবার গরজ প্রাণতোষ কোনোদিন অনুভব করেনি, অথচ মনোতোষ আজ নিজেই এলো। মনোতোষের মুখে কিন্তু সে অভিমানের চিহ্ন মাত্র নেই। কাঁচা পাকা চুলের নিচে বয়সে রেখাঙ্কিত মুখটা যেন খুশিতে জ্বলজ্বল করছে। আর তারপর, ভালো আছো তো? আশা টাশা হয়ে ওঠে না ভাই, নানান ঝামেলা জানোই তো। তার উপর তোমার বৌদির সাধে ইচ্ছে করেই আর একটা ঝামেলা বাঁধাচ্ছি। ছোটখাটো এই ভূমিকাটুকু করে মনোতোষ সন্তর্পণে পকেট থেকে একখানি হলদে কাগজের নিমন্ত্রণ পত্র বার করে। কুণ্ঠিত হাসি হাসি মুখে বলে, তোমাকে আর পত্র দিয়ে কি বলবো, সেসব কিছু। চিঠিটা দেখানোর জন্যই দেওয়া। সামনে বুধবার খোকার বিয়ে, যেতে হবে, কড়া কর্মা সবই করতে হবে, বুঝলে তো। বড় হাসি হাসি ভরা মুখে তাকিয়ে থাকে মনোতোষ। প্রাণতোষের প্রাণ থেকে কিন্তু এই হৃদয়োত্তাপের সাড়া ওঠে না। সে কেমন যেন অসার দৃষ্টি মিলিয়ে অবাক হয়ে বলে, খোকার বিয়ে? আমাদের খোকা? হ্যাঁ ভাই, দিয়েই ফেলছি, তোমার বৌদির সাথ। তাছাড়া আমিও ভাবলাম একটা কর্তব্য তো বটে, ও যত মিটিয়ে ফেলা যায় ততই। মন্ত্রী বাগড়ি চাকরি বাগড়ি যা হোক একটা করছেও যখন। অনেকদিন আগের সেই কথাটা মনে পড়ল প্রাণতোষের। সেই যখন ক্লাস 5-এ পড়তো খোকা, মাদুরে হাত পা ছড়িয়ে শুয়ে শুয়ে পড়া বলে দিত মনোতোষ, আর প্রাণতোষ ওদের দিকে চেয়ে ঘৃণার হাসি হেসে ভাবত। কিন্তু আজ আর সেই ঘৃণাটা খুঁজে পেল না প্রাণতোষ। চিরদিনের অবজ্ঞাত, চিরদিনের হেয় ক্ষুদ্রপ্রাণ দাদার ওই খোঁচা খোঁচা দাড়ি সম্বলিত মুখের দিকে তাকিয়ে কেমন যেন ঈর্ষা বোধ করল গাঙ্গুলি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর প্রাণতোষ গাঙ্গুলি। আর বোধ করি কি বলবে ভেবে না পেয়ে হঠাৎ একটা অবান্তর কথা বলে বসল, দাড়ি কামাওনি কেন? দাড়ি? গালে একবার হাতটা বুলিয়ে হেসে উঠল মনোতোষ। আর দাড়ি কামানো? তোদের বৌদি কদিন থেকে যা নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে, উফ, জগতে যেন আর কারোর ছেলের বিয়ে হয় না। কিন্তু যেতে হবে ভাই। মনোতোষ যেন ভাইকে তুই বলবে কি তুমি বলবে বুঝে উঠতে পারছে না, তাই মনের ভুলে একবার তুই বলে ফেলেই সন্তর্পণে তুই তুমি বাঁচে কথা চালায়। যেতে হবে, সব করতে হবে ভাই, না বললে চলবে না, মনে থাকে যেন। তাহলে উঠি, আরো অনেক জায়গায় যেতে হবে। মনোতোষ চলে যাবার পর প্রাণতোষ অনেকক্ষণ ধরে ভাবতে চেষ্টা করলো। মনোতোষ তার চাইতে ক বছরের বড়? 4, 5? তার বেশি আর কোথা থেকে হবে? প্রাণতোষ যখন ফার্স্ট ইয়ারে পড়ছে তখনই না দাদার বিয়ে হলো। তখন? তবে কখন? না, কিছুতেই আর হিসেব ঠিক হলো না। বিয়ের দিন যাওয়ার সময় হয়নি প্রাণতোষের। সেদিন সন্ধ্যায় কোম্পানির একটা জরুরি মিটিং ছিল। গেল ফুলশয্যার দিন, যেদিন বউ ভাতের ভোজ। শুট পরেই বয়সটা কাটল, তবু পোশাকি হিসাবে খানগতক শান্তিপুরি ধুতি আছে 52 ইঞ্চি ঝুলে, আর আছে কড়া আদি আর মোলায়েম গরদের কটা পাঞ্জাবি। কোণে দেখতে যাবে বলে করিয়েছিল সম্প্রতি আরো দুটো।
পরিপাটি করে সেই ধুতি পাঞ্জাবি পরে নিল প্রাণতোষ, মাখল আতর। হঠাৎ ভারী ফুর্তি আর কৌতুক বোধ করছে, যেন বন্ধুর বিয়ে নেমন্তন্নে যাচ্ছে। কেন কে জানে। 350 টাকা দিয়ে একটা নেকলেস কিনে নিল দামি জুয়েলারির দোকান থেকে। খোকার জন্য একটা আংটি কিনল 130 টাকায়। গুছিয়ে গাছিয়ে গাড়িতে উঠল প্রাণতোষ। 2 সিটারে নয়, প্রকাণ্ড ডিবেকারে। পৈতৃক বাড়ির সেই গলির মধ্যে গাড়ি ঢুকল না। সাবধানে কোচা বাঁচিয়ে পায়ে পায়ে ঢুকে পড়ল প্রাণতোষ বাড়ির মধ্যে। আর সহসা যেন বিয়ে বাড়ির সমস্ত হইচই মন্ত্র বলে ঠান্ডা হয়ে এলো। প্রাণতোষ এসেছে, প্রাণতোষ। অস্ফুট সেই মন্ত্র গুঞ্জরণ। শুধু পিস্তুত ভাই কানাই সহাস্য কলরবে এগিয়ে এলো। আরে পানুদা যে! মনুদা, মনুদা, ও বৌদি, পানুদা এসেছে। তারপর বেশ আছো পানুদা, দিব্যি একখানা দেখিয়ে দিলে যা হোক। চিরদিনের বক্তা কানাই স্বভাব বদলায় না, চেহারাটাও যে বিশেষ বদলেছে তাও নয়। দেখা গেল কানাই আপাতত কর্মকর্তা। লুঙ্গির উপর গেঞ্জি পরে সে একেবারে হইচই করে বেড়াচ্ছে। ওকে দেখে নিজেকে কেমন যেন আড়ষ্ট লাগছে প্রাণতোষের। কিন্তু আড়ষ্টতা নেই শিবানীর মধ্যে। সে এসে সস্নেহে আহ্বান জানালো, হেসো ঠাকুরপো, বউ দেখবে চলো। কই, কারো তো কোনো অভিযোগ নেই প্রাণতোষের উপর। যেন এসেছে এই ঢের। কিন্তু প্রাণতোষের এত লজ্জা করছে কেন? ভোজের আয়োজন পাশের প্রতিবেশীর বাড়িতে। বউ বসানো হয়েছে 3 তলার ছাদে চাঁদোয়া টাঙিয়ে। বাড়িতে আর জায়গা কোথা? শিবানীর এই প্রথম কাজ। সাধ্যের অতিরিক্ত লোক জড়ো করেছে। মহিলার দল ছাদেই চাঁদের হাট বাজার বসিয়েছেন। সিঁড়িতে উঠতে হাঁটুটা খচখচ করছে। আস্তে আস্তে উঠতে হচ্ছে প্রাণতোষকে, অথচ শিবানী অভ্যস্ত ভঙ্গিতে চটপট করে উঠছে কটা সিঁড়ি, আবার ভদ্রতা দেখাতে একটু দাঁড়াচ্ছে। কতদিন আগে বুড়ো হয়ে গিয়েছিল শিবানী, এখনো এইরকম সিঁড়ি ভাঙতে পারে? এই যে বৌমা, মুখ তোলো, তোমাদের কাকা করেছিলাম, সেই যার কথা গল্প করেছিলাম। বইয়ের মুখটা একটু তুলে ধরল শিবানী। আর আর সেই মুহূর্তে প্রাণতোষ যেন স্তব্ধ হয়ে গেল। এ কে? এ কে? এই তো সেই মুখ, লাবণ্যে ঢলঢল, শাস্তে জলঝল। এই তো সেই চোখ, মোদির স্বপ্নময়। এই তো কোণে। এমনই একখানি কোণেরই তো ধ্যান করে সমস্ত বয়সটা ধরে। শিবানী এ কোণে কোথায় পেল? এইরকম তো ভাবেনি প্রাণতোষ। যখন পৈতৃক বাড়ির গলির মধ্যে এঁটো কলাপাতা আর ভাঙা গেলাসকুড়ি স্তূপ ডিঙিয়ে পা বাঁচিয়ে, তখন ভাবছিল যেমন দান তেমনি দক্ষিণা, যেমন বিয়ে তার। নির্ঘাত কালো কালো গোলগাল চোখে কাজল একটি কুকি জুটিয়েছে শিবানী। খোকা ছেলে। হঠাৎ মনে হলো শিবানী যেন এতদিন পরে প্রাণতোষের ব্যঙ্গের শোধ নিয়েছে। কিন্তু শিবানীর মুখে শুধুই নির্মল খুশি। ঘাম ঘাম তেলতেলে মুখ, সিঁদুরের টিপটা লম্বা হয়ে কপালে ছুঁড়ে আভা, রগের কাছে কগাছা চুলে রূপলি আভা, খসখসিয়ে একখানা নতুন গরদের শাড়ি জড়ি প্রাণ। সেই আঁচলেই মুখের ঘাম মুছতে মুছতে উচ্ছ্বসিত প্রশ্ন করছে শিবানী, বৌমা পছন্দ হয়েছে তো ঠাকুরপো? আমি ভাই নাম ধরে ডাকবো না, বৌমাই বলবো। আমার বৌমা বলার বড় সারবে। এখন বলো দেখি,
আমার পছন্দকে নিন্দে করতে পারবে? প্রাণতোষ এতক্ষণে যেন চৈতন্যের রাজ্যে এসে পৌঁছল। তাড়াতাড়ি কেশশুদ্ধই গয়নাটা নতুন বউয়ের হাতে গুজে দিয়ে, বেশ বউ হয়েছে, বেশ বউ হয়েছে। এ খোকার জন্য একটা আংটি এনেছিলাম। ও মা, এ কি কাণ্ড! আবার খোকার জন্য? তা সে কি আর এ মুলুকে আছে? বোধ হয় ও বাড়িতে পরিবেশন করছে। দাও, আমার কাছেই দাও। পরিবেশন? আহ, ছি 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 ছি! গাটা গুলিয়ে উঠল প্রাণতোষের। জীবনের পরম কাব্য আর চরম সৌন্দর্যের দিন ছেঁচড়া আর ছোলার ডালের বালতি নিয়ে ছুটোছুটি। ঠিক আছে, ঠিক আছে, আজও এদের অনায়াসেই করুণা করতে পারে প্রাণতোষ। নিমন্ত্রিত মহিলাদের ভিড়কে পাশ কাটিয়ে ছাদের এদিকে আসতে গিয়েই কিন্তু আর একবার চমকে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়তে হলো প্রাণতোষকে। এ আবার কি? এখানে এ পরীর রাজ্য তৈরি করলো কে? এ কোন ঘর? সেই টালির ছাদ দেওয়া ঘরটা? বিদ্যুৎ বাতির ব্যবস্থাপনায় ঘরের মধ্যে উজ্জ্বল জ্যোৎস্নার মতো স্নিগ্ধ সুষমাময় আলো। জানালা দরজায় হালকা নীল পাতলা ছিটের পর্দা। সামনের দেওয়ালে ড্রেসিং আয়নার উপর থরে থরে প্রসাধন দ্রব্য সাজানো। মাঝখানে ধূপদানিতে ধূপ জ্বলছে। পাশের দেওয়াল ঘেঁষে শৌখিন বেড কভার বিছানো নতুন খাট বিছানা। আর সমস্ত খাট আর খাটের ছত্রি ঘিরে শুধু ফুল আর ফুল, শুধু মালা আর মালা। ফুলের গন্ধ, ধূপের গন্ধ আর এসেন্সের গন্ধ সব মিলিয়ে ঘরটাও যেন নববধূর মতো মৌন প্রতীক্ষায় মন্থর। এই ঘরে নাকি? অস্ফুট একটা জিজ্ঞাসা যেন অশরীরী পেতের মতো দগ্ধ নিঃশ্বাস ফেলল। শিবানীর লক্ষ্য কম, সেই বকে চলেছে, হ্যাঁ ভাই, তোমার সেই ঘরটি। এই ঘরটুকু ছাড়া ছেলের বউকে দেওয়ার মতো ঘর আর কই বাড়িতে? মেঝেটা খারাপ হয়ে গিয়েছিল, বদলে নিলাম। এই খাট বিছানা খোকার শ্বশুর দিয়েছে, আর ওই ড্রেসিং আয়নাটা। আলমারি চেয়ার কিছুই দিতে পারেনি। যাকে আমি তা রাখতাম কোথায়? ততই কিন্তু দেদার ফুল দিয়েছে ভাই। খোকার বন্ধুরা এসে সাজিয়ে দিয়ে গেল। কে বলবে সেই ঘর চেনবার জোর রাখেনি। হঠাৎ ভারী অবাক লাগলো প্রাণতোষের। অবাক আর অরুচি। সেই একটা বাচ্চা ছেলের জন্য ভোগের এই আবেশময় আয়োজন, এই পুষ্প আর পুষ্পদার সুরভিত ঘর, এই কুসুমাস্তীর্ণ যুগল শয্যা, অথচ দেখে লজ্জা করছে না এদের। লজ্জা যেন প্রাণতোষেরই। ভয়ঙ্কর সেই লজ্জার তাড়নাই বুঝি তাড়াতাড়ি নিচের তলায় নেমে এলো প্রাণতোষ পায়ের ব্যথা ভুলে। শিবানী অনেক দুঃখ করে বলল, খোকার বিয়েতে তুমি খাবে না ঠাকুরপো? আমার বড় স্বাদ ছিল আজকের এই একটা দিন তোমাদের দুই ভাইকে একসঙ্গে বসিয়ে খাওয়াবো। মনতোষ বোধ হয় শিবানীর এই দৃষ্টতাই লজ্জা পেল। তাড়াতাড়ি বলল, না না, শরীর যখন ভালো নয় বলছে পিড়াপিড়ি করো না। তুমি বরং একটু ভালো মিষ্টি গাড়িতে তুলিয়ে দাও। গাড়ি আছে বড় রাস্তায়, গলিটা হেঁটে পার হতে হবে। সন্দেশের বাক্স নিয়ে ছুটে আসছে কানাই গাড়িতে তুলে দিতে। শরীরটা এক্ষুনি এত খারাপ করে ফেলেছ পানুদা যে নেমন্তন্ন খেলে সয় না? আমাকে দেখছো, এখনো লোহা খেয়ে হজম করে নিতে পারি। কে নন্তু? এই শোন শোন, এদিকে আয়, জ্যাঠা মশাইকে প্রণাম কর। এইটি আমার বড় ছেলে পানুদা, গেল বছর আইএসসি পাশ করেছিল, যাদবপুরে ভর্তি করে দিয়েছি। মাঝে মাঝে দেখা হলে বেশ লাগে, কিন্তু তুমি তো আত্মীয় স্বজনকে ত্যাগই করেছ। ছুটে চলে গেল কানাই। নন্দুও গেছে।
গাড়ির কোনাটায় নিজেকে নিক্ষেপ করে চোখটা বুজে প্রাণতোষ। আসার সময় নিজে বসেছিল চালকের সিটে, আর সেই এনার্জি নেই। সিধে বাড়ি তো স্যার? ড্রাইভার ফুলচাঁদের প্রশ্নে ফু দিয়ে বসে রইল প্রাণতোষ দামি গাড়ির আরামদায়ক সিটের এক কোণে। ঘাড় হেলিয়ে নয়, কেমন যেন ঘাড় গুজে। হাঁটুটায় অসম্ভব চিরিক মারছে, ভারী হয়ে উঠেছে। নামবার সময় ফুলচাঁদের সাহায্য নিতে হবে বোধহয়। গোজা গোজা ঘাড়ের জন্যই কি মুখটা অমন ঝোলা ঝোলা দেখাচ্ছে প্রাণতোষের? না ছেলে মানুষ খোকার ফুল বিছানো দাম্পত্য সজ্জার লজ্জায় মুখটা তার এমন ঝুলে পড়েছে? গল্পটি এই পর্যন্ত সমাপ্ত হলো। আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা গল্প পুরুষ সিংহ। গল্পটি ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন, কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। শীঘ্রই নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।